আমার দাদি আমার বাবার দ্বিতীয় বিয়ের ব্যবস্থা করেছিলেন এবং আমার মা খুব খুশি ছিলেন, যদিও আমার বাবার দ্বিতীয় বিয়ের কোনো কারণ ছিল না। রাতে আমি অবাক হয়ে যেতাম যখন দেখতাম যে যেদিন আমার বাবা আমার মায়ের ঘরে ঘুমাতেন, আমার মা অজ্ঞান হয়ে যেতেন, আর যেদিন তিনি তার দ্বিতীয় স্ত্রীর সাথে ঘুমাতেন, আমার মায়ের খুশির সীমা থাকত না। এই রহস্য জানার জন্য একদিন আমি আমার মায়ের ঘরে ঘুমিয়ে পড়লাম এবং যেই আমার বাবা এলেন, আমার মা সম্ভবত পৃথিবীর প্রথম মহিলা ছিলেন যিনি আমার বাবার জন্য দ্বিতীয় বিয়ের ব্যবস্থা করতে গিয়ে মরতে বসেছিলেন। যখনই কোনো মহিলা তার কাছে আসতেন, তিনি বলতেন, আমার স্বামীকে বিয়ে করো, যদিও আমার বাবায় কোনো ত্রুটি ছিল না। তিনি দেখতে খুব সুন্দর ছিলেন, তার ভালো আয় ছিল, তিনি বাড়িতে কখনো রাগ করতেন না, তিনি আমার মায়ের চেয়েও বেশি শিক্ষিত ছিলেন এবং আমার মায়ের চেয়ে ছোট ছিলেন। সবচেয়ে বিশেষ বিষয় ছিল যে এটি তার পছন্দের বিয়ে ছিল, কিন্তু তবুও আমার মা চাইতেন যে তিনি দ্বিতীয় বিয়ে করেন। আমি 5 বছরের ছিলাম এবং আমার একটি ছোট ভাই ছিল। আমাদের পরিবার সম্পূর্ণভাবে পূর্ণ ছিল, কোনো কিছুর অভাব ছিল না। প্রথমে আমরা ভেবেছিলাম যে আমার মা মজা করছেন। আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম যে আমার মা কেন এই ধরনের কথা বলেন। আমার বাবা বললেন যে তিনি মজা করছিলেন, কিন্তু এই মজা আরও গুরুতর হয়ে উঠল যখন একদিন তিনি একজন অতিথিকে নিয়ে আমাদের বাড়িতে এলেন এবং একজন মহিলাকে জিজ্ঞাসা করলেন যে তিনি আমার স্বামীকে বিয়ে করবেন। তার বউ থেকে কি আপনার স্বামীর অনেক অড আছে? তাহলে আপনি তার জন্য একটি মেয়ে খুঁজছেন কেন? তিনি বললেন, এটি আমার ইচ্ছা এবং আমি আমার স্বামীর দ্বিতীয় বিয়ে করাতে চাই এবং আমি করাব। সেই দিন আমার মা এবং বাবার মধ্যে ঝগড়া হল। বাবা বললেন, তোমার কি সমস্যা? আমি দ্বিতীয় বিয়ে করতে চাই না, তাহলে তুমি আমার পিছনে কেন পড়েছ? যদি তোমার কোনো সমস্যা থাকে আমাকে বলো, আমি সেই সমস্যার সমাধান করে দেব। এভাবে তুমি বাচ্চাদের চাপে ফেলছ, তাদের দ্বিতীয় মা দরকার নেই এবং আমারও দ্বিতীয় স্ত্রী দরকার নেই। আমি তোমার সাথে খুব খুশি। আমার মা বললেন, তুমি কিভাবে খুশি হতে পারো? তুমি তো মজা করছো, আমার জীবন নষ্ট হয়ে যাচ্ছে। বাবা অবাক হয়ে গেলেন, তিনি বললেন, তোমার জীবন নষ্ট হয়ে যাচ্ছে? আমি তোমাকে চাকরানির মতো রাখিনি, তোমাকে কোনো কাজ করতে হয় না, বাচ্চারা বড় হয়ে গেছে। আমি কে যে তোমাকে প্রতি বছর সন্তান জন্ম দিতে বলবো? আমি তোমাকে বছর ধরে পরিবার থেকে আলাদা রেখেছি, কোনো যৌথ পরিবার প্রথা নেই। তাহলে তোমার জীবন কেন নষ্ট হয়ে যাচ্ছে? কি সমস্যা? আর যদি তোমার সমস্যা থাকে তাহলে তোমার সমস্যার সমাধান করো, তুমি আমার সাথে বিয়ে করতে চাও কেন? আজ বাবা এই কাজ সম্পন্ন করেছেন কারণ আমার মা এটিকে এমন করে তুলেছিলেন। কিন্তু আমার মায়ের মনে একটাই কথা ছিল, আমি তোমার বিয়ে করিয়ে দেব, তাহলে আমার জীবনে শান্তি আসবে। শুধু আমি জানি যে আমি তোমার সাথে এই বছর কিভাবে কাটিয়েছি। আমি একজন মানুষ, কোনো পশু নই। বাবাও তাই বললেন যা সবাই বলছিলেন, যে তিনি পৃথিবীর প্রথম মহিলা ছিলেন যিনি নিজের হাতে নিজের ঘর নষ্ট করতে চাইছিলেন। তুমি আমার বিয়ে করাতে চাও, কে জানি তোমার মাথা খারাপ করে দিয়েছে। তোমার কি কোনো বন্ধু আছে যার বন্ধুত্বের জন্য তুমি তোমার স্বামীর কুরবানি দিতে চাইছ? আল্লাহ না করুন, যদি আমার এমন কোনো বন্ধু থাকত, আমি প্রথম সুযোগেই তোমার বিয়ে তাকে দিয়ে দিতাম। এখন সমস্যা হলো যে আমি কোনো মেয়ে পাচ্ছি না, কিন্তু আমি চুপ করেও বসব না। আমাকে যা করতে হবে করব এবং মরে যাব। বাবা বললেন, আমার মেয়ে 5 বছরে পড়তে চলেছে, এখন আমার মেয়ের বিয়ের কথা ভাবো, আমার বিয়ের চিন্তা তোমার মাথা থেকে বাদ দাও। মা বললেন, প্রথমে তোমার বিয়ে করিয়ে দেব, আমার জীবনে শান্তি থাকবে, আমাকে ভাববার কিছু সময় দাও, তারপর আমি আমার মেয়ের জন্য রিশতা খুঁজব। মা শেষ পর্যন্ত আমার বাবার বিয়ে করিয়ে দিলেন। তিনি রিশতা কোথায় পেলেন তিনি কাউকে বলেননি। তিনি বললেন, এই মহিলা তার রিশতেদার ছিলেন, তিনি তার বন্ধু ছিলেন, তিনি একজন ভালো মহিলা ছিলেন, তিনি আমার মায়েরই বয়সী ছিলেন, তার বিয়ে হয়েছিল কিন্তু তিনি বিধবা হয়ে গিয়েছিলেন। কিন্তু এমন নয় যে তিনি আশ্রয় পাচ্ছিলেন, কারণ তিনি একটি ভালো পরিবার থেকে ছিলেন। এমন অনেক লোক ছিলেন যারা তাকে সমর্থন করেছিলেন, বিবাহিত ছিলেন এবং এখন তার বিয়ে হয়ে গেছে। আমার বাবা বসে বললেন, আমি যাব না, আমার মনে হলো যে আমি এতে অনুতপ্ত হচ্ছি। তিনি সিঁড়ির নিচে পড়ে গেলেন। মা ঘুমানোর আগে বিছানা ঝাড়তে ব্যস্ত ছিলেন এবং ঠিক সেই সময় তিনি একটি গান গুনগুন করছিলেন। তিনি এত সন্তুষ্ট এবং খুশি দেখাচ্ছিলেন যেন আজ তার স্বামীর নয়, বরং তার নিজের বিয়ে হচ্ছে এবং সে তার স্বপ্নের রাজকুমারকে পেয়ে গেছে। আমি এসব বুঝতে পারিনি। মা শান্তভাবে লাইট বন্ধ করে বিছানায় শুয়ে পড়লেন, যেন বিছানা ফুল দিয়ে তৈরি। তিনি বিছানায় শুয়ে পড়লেন যেন আজ প্রথমবারের মতো শান্তিতে ঘুমাচ্ছেন। তিনি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যেও এটি তার মুখে ছিল।
আমিও সেখান থেকে ফিরে এসে আমার ঘরে ঘুমিয়ে পড়লাম, কিন্তু আমি এসব হজম করতে পারিনি। আমার বন্ধু আমার বাড়িতে এসে বলল, তোমার মা সত্যিই একটি রেকর্ড তৈরি করেছেন। তিনি তার স্বামীর বিয়ে এত সুন্দর মেয়ের সাথে করিয়েছেন এবং তারপর এতে তার কোনো সমস্যা হয়নি কি না। আমি বললাম, আমি সেখানে মাথা ধরে বসেছিলাম যে কি হচ্ছে। আমার সখী বলল, হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে কিছু গোলমাল আছে এবং তারা লোকজনের সামনে তা প্রকাশ করে না। হতে পারে তোমার বাবা তোমার মাকে মারেন এবং স্বামী স্ত্রীর মধ্যে বন্ধ দরজার পিছনে কি হয় তাকে জানে। আমি বললাম, এটাও সত্য, কিন্তু তবুও যদি বাড়িতে কোনো সমস্যা থাকে এবং এতটাই যে তাদের বিয়ে হয়ে যায়, তাহলে অন্তত সেই সমস্যা কিছুটা সমাধান হওয়া উচিত। তাহলে আমাদেরও কথা বলা শুরু করা উচিত ছিল। তাদের ঘর থেকে কখনো ঝগড়ার আওয়াজ আসেনি। না, মা বাবা কখনো একে অপরের উপর রাগ দেখাননি। তাদের কথাবার্তা থেকে এমন কিছু হয়নি। আমি আর কোনো ছোট মেয়ে নই, আমি সব জানি। কিন্তু এখন যা হবার তা হয়ে গেছে। এখন আমি প্রার্থনা করি যে বাড়ির পরিবেশ খারাপ না হয়। যদিও পুরো পরিবার কথা বলছে, আমি তাদের কথা শুনে রাগ করছি, কিন্তু আমি কিছু করতে পারছি না। এখন বাড়িতে আরেকটি অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে। যখন আমার বাবা আমার সৎমার ঘরে ঘুমাতে যেতেন, তখন আমার মা খুব খুশি হতেন এবং বলতেন, তারা সময়মতো ঘুমায়, তিনি আমাকে কিছুই বলতেন না। আপনি চান যে আপনি অন্য কোনো কাজেও সম্মত হতে পারেন। আমার মা খুব খুশি হতেন, কিন্তু যদি তিনি এসে আমার মায়ের ঘরে ঘুমাতেন, তাহলে হয় তিনি তখনই অজ্ঞান হয়ে যেতেন অথবা তার স্বাস্থ্য খারাপ হয়ে যেত। আমি ভেবেছিলাম সম্ভবত এটি আমার বাবার ভুল ছিল, নইলে কোনো মহিলা এমন কাজ করবে। আমি নিজেকে একজন মহিলার জায়গা রেখে ভেবেছিলাম, যদি আমার স্বামী আমাকে ভালোবাসে, আমার খরচ বহন করে এবং কখনো আমার সাথে খারাপ আচরণ না করে, তাহলে কি কারণে আমি তার সাথে দ্বিতীয় বিয়ে করব? একজন পুরুষ দ্বিতীয়বার বিয়ে কেন করে? কোনো পুরুষের প্রথম বিয়ে কেন স্থির করা হয়? কারণ তিনি বিয়ের প্রতি আবেগপ্রবণ। তারা বলে যে আমার জীবনে আমার বাবার কোনো ভুল ছিল না। কি সমস্যা ছিল যার জন্য আমার মা বিয়েকে একমাত্র সমাধান মনে করতেন? মা এবং বাবা একসাথে থাকতেন। যখন খাবারের কথা আসত, তখন তিনি বাড়ি থেকে কিছু না কিছু আনতেন। তিনিও তাদের সাথে যেতেন, যেমন মা এবং বাবা কেনাকাটা করতে যেতেন। আমরা সবাই সন্ধ্যার চা একসাথে পান করতাম। কিন্তু যেই ঘরে যাওয়ার প্রশ্ন উঠত, আমার মা তৎক্ষণাৎ আমাকে তার বাহুতে টেনে নিতেন এবং বলতেন, তুমি বিয়ে করেছ কেন? যদি তোমাকে এটাই করতে হয়, তাহলে তোমার স্ত্রীর ঘরে গিয়ে ঘুমাও। পুরুষরা সবসময় অজ্ঞ হয়। সবসময় নারীরাই নির্যাতিত হয়। পুরুষরা সবসময় নারীদের চেয়ে বেশি শক্তিশালী হয় এবং তারা বেশি বুদ্ধিমানও হতে পারে। আমার বাবাই এমন। আমি ছুটোছুটি করছি এবং আমার মাকে এসব করতে বাধ্য হতে হয়েছে। কিন্তু সবার সামনে আমার মা খারাপ হয়ে গেছেন। আমার মাকে সমাজ অনেক কথা শুনিয়েছে এবং তারা তার উপর হাসছিল। বাড়ির পুরুষরা বলছিল, আল্লাহ আমাদের এমন স্ত্রী দিন যিনি নিজ হাতে আমাদের দ্বিতীয় বিয়ে করিয়ে দিতে পারেন। আর নারীরা বলছিল, এই নারীর মাথা খারাপ হয়ে গেছে, সে পাগল হয়ে গেছে। কাল এই নারী যাকে সে এনেছে তাকে বাড়ি থেকে বের করে দেবে এবং তারপর তার মুখ দেখবে। একদিন শোনো, তোমার সৎমা তোমার মাকে কি বলছিল? সে বলেছিল, তোমার স্বামী আমার কোনো পরোয়া করে না। যখন আমরা একসাথে বসি, তখনও সে আমার দিকে তাকায় না। সে তোমার কথা বলে। তুমি তার সাথে কিভাবে মিললে? তোমরা কলেজে পড়তে। আমি তোমাকে হাজারবার গল্প শুনিয়েছি। শেষ পর্যন্ত আমি তার সাথে বিয়ে করেছি। সে আমার স্বামী। আমি এমন কথা পছন্দ করি না। এটা ঠিক যে তুমিও তার স্ত্রী, যেমন আমি তার স্ত্রী, কিন্তু যখন সে আমার পাশে বসে তোমার প্রশংসা করে, এটা একদমই ভালো নয়। যদি সে তোমার পাশে বসে আমার কথা বলে, তাহলে স্পষ্ট যে সে তোমাকেও খারাপ বলবে। আমি মনে করেছিলাম যে আমার মা তাকে কিছু কথা বলবে, যে সে এখনই এসেছে এবং এসেই তোমার অধিকার চাইছে। যদি সে কিছু বলে, তাহলে চুপ করে শোনো। শেষ পর্যন্ত আমি তার স্ত্রী। আমার মা তার পাশে দাঁড়িয়েছিল। সে যা বলেছিল তা ভুল ছিল। আমি তার সাথে কথা বলবো, চিন্তা করো না। তার এখনই বিয়ে হয়েছে। সে বিয়ে করতে চায়নি। সে জিজ্ঞাসা করেছিল যে সে বিয়ে আমার মা যে বিষয়ে রাগ করা উচিত ছিল সে বিষয়ে রাগ করেননি, কিন্তু তিনি যে বিষয়ে রাগ করলেন তা হল, তিনি বললেন, আমি শুধু এটা করতে চাইনি। এখন আমি কি তোমাকে সব বলবো? তিনি জিজ্ঞাসা করলেন, তুমি তোমার স্বামীকে কেন বিয়ে করলে? তোমার স্বামীর মধ্যে কি কোনো সমস্যা ছিল? আমার মা এতে রেগে গেলেন। তিনি বললেন, সমস্যা? তোমার চোখ সমস্যাটা দেখুক। কোনো সমস্যা নেই।
তিনি একজন ভালো মানুষ কি, কিন্তু তিনি আমার মাকে এই ভাবনায় ফেলে দিলেন যে তিনি কি আসলে ভালো মানুষ কিনা। একদিন আমার মা আবার অজ্ঞান হয়ে গেলেন, কারণ তার বাবা তার ঘরে গিয়েছিলেন এবং তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। ডাক্তার বললেন তার অবস্থা খুব খারাপ, তাই তাকে সকাল পর্যন্ত হাসপাতালে রাখতে হবে। যখন তারা ফ্রি হবে তখন তাকে ফেরত পাঠিয়ে দেবে। আমি রাতে তার কাছে গেলাম এবং আমার মাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? আমাকে বলো, কি হচ্ছে? আমি কোনো ছোট মেয়ে নই। বাবা যেই তোমার ঘরে আসেন তোমার অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু যখন তারা ঘরে থাকেন না তখন তুমি খুব খুশি থাকো এবং শান্তিতে ঘুমোতে পারো। বলো, কি হচ্ছে? আমার মা বললেন, প্রতিটি কথা বলার দরকার নেই। আমি বললাম, যদি বাবা তোমার সাথে কিছু খারাপ করছেন তাহলে তোমাকে পুরো পরিবারকে বলতে হবে এবং তাদের জন্য ক্লাস শুরু করতে হবে। তুমি একজন মহিলার বিয়ে দিয়েছ। আমার মা বললেন, তুমি একজন মহিলার বিয়ে দিয়েছ, কিন্তু সেই মহিলা কখনোই তার অচেতন অবস্থা থেকে বেরোতে পারেনি কি? শেষ পর্যন্ত আমার মা কিছু বললেন, কিন্তু আমি বুঝতে পারলাম না তিনি কি বলছিলেন। তার মানে ছিল তিনি কারো সাথে খারাপ কিছু করেননি, বরং তার সাথে খারাপ কিছু হচ্ছিল, কারণ তার অবস্থা খারাপ হয়নি যখন বাবা তার ঘরে গিয়েছিলেন। তখনই তার সাথে কিছু খারাপ হয়েছিল। আমি ভাবতে লাগলাম যে এটা সত্যিই আমার মায়ের সাথে ঘটছে, কিন্তু অন্য মহিলা খুব খুশি, তার সাথে এমন কখনো হয়নি। কিন্তু সেই রাতে আরেকটি অদ্ভুত ঘটনা ঘটল। আমার সৎমা চিৎকার করতে করতে তার ঘর থেকে বেরিয়ে এলেন এবং আমিও হোলের মধ্যে জেগে উঠলাম। আমার ভাইও আমাকে জিজ্ঞাসা করতে লাগল, কি হয়েছে, কিন্তু তিনি আমাকে কিছু বলছিলেন না। তিনি বললেন, আমাকে আমার বাড়ি যেতে হবে। আমাকে আমার বাড়ি পাঠিয়ে দাও। আমার ভাই বললেন, তুমি আমাকে এই সময়ে বাড়ি কিভাবে পাঠাতে পারো? তিনি বললেন, মোটরসাইকেল বের করো এবং আমাকে আমার বাড়ি ছেড়ে দাও। মা একপাশে নিঃশব্দে দাঁড়িয়েছিলেন, তিনি কিছু বলছিলেন না। তিনি বললেন, আমার কারো সাথে কথা বলার দরকার নেই, শুধু আমাকে আমার বাড়ি ছেড়ে দাও। তিনি আমার ভাইয়ের পা ধরে বললেন, আমাকে বাড়ি ছেড়ে দাও। কি ভাই, কি করছেন? তিনি সৎমাকে মোটরসাইকেলে করে বাড়ি নিয়ে গেলেন। এখন আমাদের সবাইয়ের নজর মায়ের দিকে ছিল। যতক্ষণ না আমার ভাই ফিরে এল আমি কিছু বললাম না, কিন্তু যখন ভাই ফিরে এল আমি মায়ের কাছে গিয়ে বললাম, এখন বলো, কি হয়েছে? কিন্তু মা কিছু বলছিলেন না। বাবা বাইরে এসে বললেন, কি হয়েছে? তুমি অর্ধরাতে কোর্টে কেন দাঁড়িয়ে আছো? তিনি এমনভাবে কথা বলছিলেন যেন কিছুই হয়নি, যখন তার স্ত্রী চিৎকার করতে করতে তার ঘর থেকে বেরিয়ে এসেছিলেন। তিনি জাগেননি এবং কেন এমন করবেন? হঠাৎ তিনি বাড়ি থেকে চলে গেলেন। আমরা দুজনেই বিভ্রান্ত ছিলাম যে আমাদের বাবা মা আমাদের সাথে কি করছেন। মা আমার বাবাকে বললেন, কিছু হয়নি, তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, তারা তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। যখন তার বাবা মা সেখানে এলেন তখন তারা তাকে ফেরত তাদের বাড়ি নিয়ে গেলেন। তারা বললেন যে সে 2-3 দিন আমাদের সাথে থাকবে এবং তারপর তারা তাকে পাঠিয়ে দেবেন। আমার বাবা বললেন, চলো, এটা ভালো। যাই হোক, আমি তার সাথে থাকতে চাইনি। সে খুব অদ্ভুত মহিলা। তুমি জানো না সে কাকে আমার বিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি ঘুমোতে যাচ্ছি। বাবা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লেন। আমরা আমার মাকে আমাদের পাশে বসালাম এবং বললাম, আজ তোমাকে আমাদের সব বলতে হবে, না হলে আমরা এখানেই বসে থাকব। মায়ের চোখে পানি চলে এল এবং তারপর মা আমাদের এমন কিছু বললেন যা আমাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তোমার বাবার একটি রোগ আছে যাতে রাতে ঘুমানোর পর অন্য কারো ব্যক্তিত্ব তার মধ্যে প্রবেশ করে। তারা একদম সেই ব্যক্তির মতো হয়ে যায়। কখনো কখনো এমন হয়, কখনো কখনো হয় না। বিয়ের প্রথম দিকে এমন হতো এবং যখন প্রথমবার হলো তখন আমাদের বিয়ের 7 মাস পেরিয়ে গিয়েছিল। তারপর কখনো 1 মাস, কখনো 2 মাস পর এমন হতে লাগল। তার ব্যক্তিত্ব অদ্ভুত। সে আমার উপর হাত তোলে এবং আমাকে একদম ভালোবাসে না। সে আমাকে মারার চেষ্টা করে। আমি ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম। ডাক্তার আমাকে এই রোগের নামও বলেছিলেন, কিন্তু আমাদের পরিবারে কেউ এটা বিশ্বাস করেনি। আমি এই কথা আমার স্বামীর কানে পৌঁছতে দিইনি, কারণ যেন তিনি নিজেকে পাগল না ভাবেন। তিনি খুব ভালো মানুষ। তিনি সারা জীবন আমার খেয়াল রাখেন। যে আমার উপর অত্যাচার করে সে আমার স্বামী নয়, আমি তা ভালো করেই জানি। কিন্তু তারপরও এটা প্রতিদিন হতে থাকল এবং আমার ধৈর্য শেষ হয়ে গেল। আমি স্বার্থপর হয়ে গেলাম এবং ভাবলাম যে তাকে অন্য কারো সাথে বিয়ে দিয়ে দেওয়া উচিত, কারণ সে রাতে আমার ঘরে ঘুমাত। এটা করলে সে আর আমার ঘরে ঘুমাবে না, কারণ সে ব্যক্তিত্ব এখন পর্যন্ত শুধু রাতেই আসে। এই রোগ সারা বিশ্বে খুব সাধারণ, মানুষ এটা সম্পর্কে জানে কিন্তু তবুও এটাকে পাগলামি বলে না। আমি চাই না যে তোমার বাবা তাকে পাগল ভাবুক।
তারা তাকে এটা বলেনি, সে তাকে ওষুধ এনে দিত এবং চুপি চুপি ওষুধ খাওয়াত। তাই কিছুদিন সে ঠিক ছিল, কিন্তু এখন ওষুধ কাজ করছে না। তাই আমার মনে এই চিন্তা এল, কারণ আমিও একজন মানুষ এবং আমি সবকিছুর থেকে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম তাকে আবার বিয়ে দিয়ে দেব, কিন্তু মনে হচ্ছে আজ তার সাথেও একই ঘটনা ঘটেছে এবং এখন আমি অনুশোচনা করছি। আমি তার জীবন নষ্ট করে দিয়েছি, এই মেয়েটার কী দোষ আমি বুঝতে পারছি না। আমরা আমাদের মাকে সান্ত্বনা দিচ্ছিলাম যে তুমি তোমার পক্ষ থেকে সব ঠিক করেছ, যা করতে পারলে তা করেছ। তুমি সব সহ্য করেছ, কাউকে জানতে দাওনি। নইলে আমাদের বাবা পুরো পরিবারে কুখ্যাত হয়ে যেতেন। আর তারপর আমাদের সামনের দৃশ্য দেখে আমাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল, কারণ বাবা সেখানে দাঁড়িয়েছিলেন এবং তিনি সব শুনেছিলেন। তার চোখে অশ্রু ছিল। তিনি আমার মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইলেন এবং বললেন যে তিনি জানতেন না যে আমার সাথে এসব হচ্ছে এবং তুমিও এসব সহ্য করে গেছ, আমাকে বলেনি। আমি কাউকে কষ্ট দিতে পারি না, আমি তোমাকেও কষ্ট দিতে চাই না। আমি তোমাকে খুব ভালোবাসি। তিনি বললেন যে আমি এই মেয়েটাকে ছেড়ে দেব, কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমার মা বললেন যে তুমি তাকে ছাড়বে না, বরং তাকে কাছে রাখবে। আর সেই মেয়েটা নিজেই আমার বাবার সাথে থাকতে অস্বীকার করল, ফিরে আসতে অস্বীকার করল এবং তালাক চাইল। এখন যখন সে নিজেই তালাক চাইছে, তখন আমরা কি করতে পারি? বাবা তালাক দিলেন এবং তার চিকিৎসা করালেন। এখন বাবা সম্পূর্ণ সুস্থ, কিন্তু এখন যেহেতু তিনি নিজেই জানতেন যে আমার সাথে কোনো সমস্যা আছে, তাই তিনি নিজেই সতর্ক থাকতেন। আমাদের বাড়ির অবস্থা আগের মতো হয়ে গেল এবং আমার সবকিছু ঠিক লাগতে থাকল, কারণ আমি খুব খুশি ছিলাম। তাই বন্ধুরা, এটা ছিল আমাদের আজকের গল্প। আমি আশা করি তোমরা আজকের গল্পটি পছন্দ করেছ। যদি গল্পটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং মন্তব্য বিভাগে তোমার মতামত জানাও। আমাকে পরের গল্পে যাওয়ার অনুমতি দাও। আমি তোমাকে তালাক দিতে চাই, আমি তোমাকে খুব ভালোবাসি। তিনি বললেন যে আমি এই মেয়েটাকে ছেড়ে দেব, কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমার মা বললেন যে তুমি তাকে ছাড়বে না, বরং তাকে কাছে রাখবে। আর সেই মেয়েটা নিজেই আমার বাবার সাথে থাকতে অস্বীকার করল, ফিরে আসতে অস্বীকার করল এবং তালাক চাইল। এখন যখন সে নিজেই তালাক চাইছে, তখন আমরা কি করতে পারি? বাবা তালাক দিলেন এবং তার চিকিৎসা করালেন। এখন বাবা সম্পূর্ণ সুস্থ, কিন্তু এখন যেহেতু তিনি নিজেই জানতেন যে আমার সাথে কোনো সমস্যা আছে, তাই তিনি নিজেই সতর্ক থাকতেন। আমাদের বাড়ির অবস্থা আগের মতো হয়ে গেল এবং আমার সবকিছু ঠিক লাগতে থাকল, কারণ আমি খুব খুশি ছিলাম। তাই বন্ধুরা, এটা ছিল আমাদের আজকের গল্প। আমি আশা করি তোমরা আজকের গল্পটি পছন্দ করেছ। যদি গল্পটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং মন্তব্য বিভাগে তোমার মতামত জানাও। আমাকে পরের গল্পে যাওয়ার অনুমতি দাও। আমি তোমাকে তালাক দিতে চাই, আমি তোমাকে খুব ভালোবাসি। তিনি বললেন যে আমি এই মেয়েটাকে ছেড়ে দেব, কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমার মা বললেন যে তুমি তাকে ছাড়বে না, বরং তাকে কাছে রাখবে। আর সেই মেয়েটা নিজেই আমার বাবার সাথে থাকতে অস্বীকার করল, ফিরে আসতে অস্বীকার করল এবং তালাক চাইল। এখন যখন সে নিজেই তালাক চাইছে, তখন আমরা কি করতে পারি? বাবা তালাক দিলেন এবং তার চিকিৎসা করালেন। এখন বাবা সম্পূর্ণ সুস্থ, কিন্তু এখন যেহেতু তিনি নিজেই জানতেন যে আমার সাথে কোনো সমস্যা আছে, তাই তিনি নিজেই সতর্ক থাকতেন। আমাদের বাড়ির অবস্থা আগের মতো হয়ে গেল এবং আমার সবকিছু ঠিক লাগতে থাকল, কারণ আমি খুব খুশি ছিলাম। তাই বন্ধুরা, এটা ছিল আমাদের আজকের গল্প। আমি আশা করি তোমরা আজকের গল্পটি পছন্দ করেছ। যদি গল্পটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং মন্তব্য বিভাগে তোমার মতামত জানাও। আমাকে পরের গল্পে যাওয়ার অনুমতি দাও। আমি তোমাকে তালাক দিতে চাই, আমি তোমাকে খুব ভালোবাসি। আমাকে পরবর্তী গল্পে যাওয়ার অনুমতি দিন।